ভিএসসির আরও একটা নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত। আমরা বিগত ক্লাসে যেটা বলছিলাম যে আমরা নিউট্রিশন চ্যাপ্টার আলোচনা শুরু করেছি এবং এটাও বলছিলাম যে চাকরির পরীক্ষায় যারা প্রশ্ন করেন সেই সমস্ত প্রশ্নকর্তাদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র এই চ্যাপ্টারটা। সব থেকে তারা ভালোবাসেন এই চ্যাপ্টারটা। এর ভালোবাসেন মানে কি? ভালোবাসেন মানে আমাদের কাছে ভালোবাসা মানে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে বেশি সেটাই ভালোবাসা। আমাদের কাছেও সেটাকে ভালোবাসা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। তার কারণ দিনের শেষে যত বেশি একটা চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন্স আসবে ওটা আমাদের কাছে তত বেনিফিটেড, তত লাভ, তত সুখকর। এবং তথাকথিত এই বায়োলজির মতো একটা সাবজেক্ট যেটা অনেকের কাছে পছন্দের, অপছন্দের কোনো কারুর কাছে আমি এখনো শুনি না। তার এ কারণেই এটাই মাধ্যমিকে সব থেকে কম পড়ে আমরা সব থেকে বেশি নাম্বার পেয়েছিলাম। এই কম বেশি সবার কাছে বেশ পছন্দের একটা প্রিয় পাত্র। তো আমরা আলোচনা শুরু করেছিলাম নিউট্রিশন চ্যাপ্টার, যে নিউট্রিশন বা বাংলা কথায় যাকে আমরা বলি পুষ্টি, নিউট্রিশন আলোচনা শুরু করেছিলাম। এবং সেই নিউট্রিশন চ্যাপ্টারটার প্রথমে আমরা প্ল্যান্টের নিউট্রিশন আলোচনা অলরেডি করে ফেলেছি, বা উদ্ভিদের পুষ্টির আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি। এবং আমরা এটাও বলেছিলাম পুষ্টির দুটো প্রকারভেদ আছে, একটার নাম স্বভোজী বা অটোট্রফ, আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী যারা, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। তার এক্সাম্পল কারা বলেছিলাম? সমস্ত প্ল্যান্ট। এবং প্ল্যান্টের যত রকমের নিউট্রিশনের টাইপস হয়, নিউট্রিশনের প্রকার হয়, সেগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এখন আমরা যেটা আলোচনা করব আমাদের এই সেশনটায়, আমাদের এই ক্লাসটায়, এটা আমাদের প্রত্যেকের জন্য শুধু চাকরির পরীক্ষা নয়, আমাদের প্রত্যেকের এই বিষয়টায় অবগত থাকাটা প্রয়োজন। এই অ্যানিম্যাল নিউট্রিশন বা প্রাণীদের পুষ্টি সম্পর্কে আলোচনা করব। এই প্রাণীরা তাহলে কি? এই প্রাণীরা কিন্তু পরভোজী, কারণ এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। খাদ্যের ব্যাপারে এদের অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এই চ্যাপ্টারটার আলোচনা করতে গিয়ে আমাদের যেটা উঠে আসবে, ভিটামিন, মিনারেল, ফুড, এনজাইমের অল্প করে, যদিও এই এনজাইমের বেশি বিষয়টা আমরা ডাইজেস্টিভ সিস্টেম সেখানে আলোচনা করব, যদিও সেটা পরে। তো আমরা এখন যেটা আলোচনা করব অ্যানিম্যাল নিউট্রিশন, যারা খাদ্যের ওপর সম্পূর্ণভাবে প্ল্যান্টের ওপর নির্ভরশীল। তার কারণ অ্যানিম্যাল নর্মালি নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, তাদের দেহে ক্লোরোফিলও নেই, তারা মাটি থেকে জলও শোষণ করতে পারে না, তাই তাদেরকে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এবার এই উদ্ভিদদের ওপর যে নির্ভরশীল হয়ে থাকবে, এরা এই 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 কি হয়, প্ল্যান্টরা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার উৎপন্ন করে, সেই খাবার থেকেই, সেই খাবার তাদের দেহের মধ্যে স্টোর থাকলো, সেখান থেকে বিভিন্নভাবে আমরা সেটাকে ব্যবহার করছি। এগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয় উঠে আসবে। তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা উঠে এলাম, তাহলে আমরা কি? আমরা পরভোজী। আমরা পরভোজী, হেটারোট্রফস। আমরা নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারি না। এবার আমাদের প্রথমেই যেখানে আমরা ঢুকবো সেটাই হলো খাবার, দ্যাট ইজ ফুড। ফার্স্ট প্রশ্ন, খাবার খাই কেন? দেখো, আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন, এনার্জি প্রয়োজন। এই শক্তি আমরা কোথা থেকে পাই? এই শক্তি আমরা পাই খাবার থেকে। যে খাবার আমরা খাই সেই খাবার থেকে শক্তি পাই। দেখবে তোমার খিদে পেয়েছে, কোনো কাজে এনার্জি নাই, সেটি খেয়ে এলে আবার এনার্জি রিগেইন হয়ে গেল, তুমি আবার সেই পুরনো ফর্মে ফিরে চলে এলে। তাহলে
এই খাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফুড কি? বলছে দেখো, ফুড ইজ দ্য সাবস্ট্যান্স হুইচ প্রডিউস এনার্জি। ফুড বা খাবার হলো এমন একটা শক্তি, এমন একটা সাবস্ট্যান্স, একটা উপাদান যে কি করে, এ এনার্জি জেনারেট করে বা শক্তি উৎপন্ন করে। যে শক্তি উৎপন্ন হলো সেই শক্তি আমাদের কাজের বা আমরা যা কাজ করছি, বসে থাকা, শুয়ে থাকা, হাঁটা, গল্প করা, পড়াশোনা করা, যা কিছু করছি সব কিছুর জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তি কোথা থেকে আসে? সেই শক্তির আসার জায়গাটা হচ্ছে আমরা যে খাবার খেয়েছি সেই খাবার থেকে। ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের খাবার খেতে হয়, টু গেইন এনার্জি, শক্তি পাবার জন্য খাবার খেতে হয়। এবার আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা তৈরি করছে কে? আমরা না। তুমি বলতেই পারো আমার বাড়িতে একটা বিশাল বড় কিচেন রুম আছে, ওখানে খাবার হয়, হয়তো হয়। তুমি খাবারের র মেটেরিয়াল প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়। তুমি যেটা করো, ওই র মেটেরিয়ালকে নিয়ে এসে তেল দিয়ে ভেজে সেদ্ধ করে মুখের মতো স্বাদ করে পেঁয়াজ লঙ্কা রসুন হলুদ দিয়ে একটা সুন্দর খাবার বানিয়ে খাও। ওর উৎপাদন, র মেটেরিয়াল প্রোডাকশন, ইট ইজ আ ন্যাচারাল ফ্যাক্ট, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। ওকে, তাহলে কি হয়? হিউম্যান নিউট্রিশন কি বলছে দেখো, বাই টেকিং ফুড হিউম্যান কি করে, মিনারেল পায়, বিভিন্ন ধরনের তার দেহে যে মিনারেল প্রয়োজন সে নিউট্রিশনের মাধ্যমে গ্রহণ করে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে খাদ্যের যে 6টা অতি গুরুত্বপূর্ণ উপাদান থাকা প্রয়োজন: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আবার একবার বলছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ। কে কে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর জল, ভিটামিন, খনিজ লবণ। এই যে 1, 2, 3, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টে উপাদানকে বলা হয় দেহ সংগঠক খাদ্য। কাকে কাকে বলি? দেহ সংগঠক খাদ্য 1, 2, 3। দেহ সংগঠক খাদ্য এদেরকে আমরা বলি। তার কারণ কি? দেহ সংগঠক খাদ্য কেন বলি? কারণ এই খাদ্যগুলো থেকে আমাদের এনার্জি জেনারেট হয় বা শক্তি উৎপাদিত হয়। তাই এই 1, 2, 3 হলো দেহ সংগঠক খাদ্য। বাকি যে 3টে আছে তাদেরকে আমরা বলি দেহ সংরক্ষক খাদ্য। কাকে বলি? 4, 5, 6। দেহ সংগঠক এবং দেহ সংরক্ষক খাদ্য কাকে বলি? 4, 5 এবং 6। আর দেহ সংগঠক হচ্ছে 1, 2 আর 3। তার কারণ এই যে 3টে আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এখান থেকে কি হয়, এই 1, 2, 3 দে প্রডিউস এনার্জি, তারা শক্তি উৎপন্ন করে। আর বাদবাকি যে 3টে আছে, দ্যাট ইজ ভিটামিন, মিনারেল এবং জল, এরা কিন্তু শক্তি উৎপাদন করে না। এদের অভাবে দেহে নানান রকম রোগের সৃষ্টি হয়। তাহলে দেহ সংগঠক এবং দেহ সংরক্ষক বুঝতে আশা করি সমস্যা নাই। মেজর কম্পোনেন্ট হলো 6। এরপর আমরা অতি প্রয়োজনীয় একটা টার্মে চলে আসবো, ব্যালেন্স ডায়েট। বাংলা কথায় সুষম খাদ্য। সুষম খাদ্য কাকে বলছি? ব্যালেন্স ডায়েট। এই যে 6টা উপাদানের কথা আমরা দেখলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ, এই 6টা উপাদান যে খাদ্যের মধ্যে থাকবে তাদেরকে আমরা বলি ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। কি বললাম? জল, ভিটামিন, খনিজ লবণ
জল, ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে খাবারে থাকবে সেই খাবারকে আমরা কি বলবো? সেই খাবারকে আমরা বলবো সুষম খাবার। কিন্তু এ পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেখানে এই 6টা উপাদানই প্রেজেন্ট আছে। তাহলে হিসাবে তো এ পৃথিবীতে কোনো ব্যালেন্স ডায়েট নেই। দেখবে আমরা যখন খেতে বসি, দুপুরে ভাত খেতে বসেছি, দেখবে ভাত, ডাল, একটা শাক, একটু মাছ, একটু ডিম, কেউ মাংস, এই এত কিছু নিয়ে খেতে বসতে হয় কেন? যে কোনো একটা উপাদান নিয়ে খেতে বলি তো কাজ মিলে যেত, শুধু ভাত খাচ্ছে, এর কেন হয় না কাজ? তার কারণ হলো, এটার এই কারণেই হয় না, আমাদের শরীরে যা কিছু প্রয়োজন ওই একটু শুধু ভাত খাবো ওটা থেকে মিটবে না, শুধু ভাত থেকে মিটবে না। ওখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো, কিন্তু আমাদের শরীরের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ এই 6টাই চাই। কিন্তু এ পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যেখানে আমরা এই 6টা উপাদান খাবো বা পাবো। দেখো, আমরা ভাত খেয়েছি, কার্বোহাইড্রেট, শাক নিয়ে বসেছি, শাক মিনারেল বা তা ভিটামিনের সোর্স, মাংস, মাছ, ডিম প্রাণীজ প্রোটিনের সোর্স, ডাল উদ্ভিজ্জ প্রোটিনের সোর্স। এই যে মাছ, মাংস, ডাল এগুলো রাঁধতে অল্প স্বল্প তেল লেগেছে, ফ্যাটের সোর্স। তাই এত কিছু উপাদান নিয়ে আমাদেরকে খেতে বসতে হয় যাতে করে আমাদের শরীরের যা যা প্রয়োজন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ সবগুলো আমরা অ্যাভেলেবেল পাই। যে খাবারের মধ্যেই 6টা উপাদান সঠিক রেশিও মেনে, অনুপাত মেনে থাকবে তাদেরকে আমরা বলবো সুষম খাদ্য। কিন্তু এ পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যেখানে এই 6টা উপাদানই নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট অনুপাত মেনে থাকে। তাই এ পৃথিবীতে 100% ব্যালেন্স ডায়েট এর কোনো কনসেপ্ট হয় না, বা পৃথিবীতে 100% ব্যালেন্স ডায়েট বলে কিছু নেই। তাহলে আছে কি? আছে যেটা, সেটা হলো অনেকটা সুষম খাদ্য। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটি সুষম খাদ্যের উদাহরণ দিয়ে দেখা থাকবে এগ অ্যান্ড মিল্ক। এগ অ্যান্ড মিল্ক। এবার এই মিল্কটাও 100% ব্যালেন্স ডায়েট নয়, কারণ মিল্ককে যখনই তুমি ফোটাবে তার মধ্যে থাকা ভিটামিন সি ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে ভিটামিন সিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটাকে 100% ব্যালেন্স ডায়েট আমরা বলতে পারছি না। তাই মিল্কও 100% ব্যালেন্স ডায়েট নয়। পরীক্ষায় প্রশ্ন আসে মিল্ক কেন নয়? তার কারণ মিল্কের মধ্যে আয়রন এবং ভিটামিন সি ল্যাক বা অভাব থাকে। আর ডিম, এগ কেন ব্যালেন্স ডায়েট নয়? এর মধ্যে যখন তুমি দেখবে ডিমের তো ওই যে খোলাটা যখন সিদ্ধ করে খাচ্ছ, ধরো ফেলে দেবে তো, এবার ওই যে খোলাটা তুমি ফেলছো ওর মধ্যেই সব মিনারেলগুলো আছে, খোলা ফেলা মিনারেল হাওয়া, তাহলে এর মধ্যেও মিনারেল নাই, তাহলে খোলা ছাড়িয়ে দিলাম মিনারেল চলে গেল। তাই ডিম এবং দুধ দুটোকে আমরা প্রায় ব্যালেন্স ডায়েট বলতে পারি, তবে 100% ব্যালেন্স ডায়েট বলতে আমরা পারি না। প্রায় ব্যালেন্স ডায়েট, নট 100% ব্যালেন্স ডায়েট। তাহলে এই পৃথিবীতে 100% ব্যালেন্স ডায়েটের কোনো কনসেপ্ট নাই। 100% ব্যালেন্স ডায়েটের কোনো কনসেপ্ট নাই। যদি পরীক্ষায় প্রশ্নে এবার দুটোই দিয়ে দেয়, কি কি, যে এগও দিল মিল্কও দিল, তাহলে আমরা কোনটা অ্যান্সার করব, নিচের কোনটা ব্যালেন্স ডায়েট? তখন আমরা অ্যান্সার করব মিল্ক। মিল্ক প্রায়োরিটি পাবে কারণ তার ক্যালোরিফিক ভ্যালু বেশি, তাই মিল্ককে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, নেক্সট আছে বিএমআর। প্রথম কথা, ফুল ফর্ম প্রশ্ন আসে, বেসাল মেটাবলিক রেট। এই বিএমআর এর কনসেপ্টটা কি? এই বিএমআর বা বেসাল মেটাবলিক রেট হলো একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর, মনে রাখতে হবে কিন্তু 12 থেকে 18 ঘন্টা পর, কি বললাম, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর তার শারীরবৃত্তীয় কাজ চালাতে
যতটুকু শক্তি লাগে। তারা দেখো একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হালকা খাদ্য খেয়েছে, শারীরবৃত্তীয় সে কোনো কাজ করছে না, সম্পূর্ণ রেস্ট কমপ্লিট বিশ্রাম অবস্থায় আছে, তবুও তার শারীরবৃত্তীয় কাজ চালাতে কিছুটা শক্তি প্রয়োজন হয়। সেই মানটাকেই আমরা বলি বেসাল মেটাবলিক রেট, দ্যাট ইজ বিএমআর। তাহলে যেটুকুনি প্রয়োজন, যতটুকুন প্রয়োজন, দ্যাট ইজ বিএমআর, বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পুরুষদের ক্ষেত্রে মান 40 ক্যালোরি মিটার স্কোয়ার আওয়ার, আর এটা ফিমেলদের ক্ষেত্রে কত মান? 37.5 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার আওয়ার। তাহলে কি বললাম? একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর তার শারীরবৃত্তীয় কাজ চালাতে যতটুকু শক্তির প্রয়োজন তাকেই আমরা বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বলি, সুস্থ স্বাভাবিক ব্যক্তির। ওকে, নেক্সট। এবার আমরা এই যে খাদ্যের কম্পোনেন্টগুলোর কথা জেনেছি, খাদ্যের যে 6টা উপাদানের কথা আমরা পড়েছি, সেই খাদ্যের 6টা উপাদান নিয়ে আমাদের আলোচনা। যার প্রথম আমরা যে আলোচনাটা করব সেটা কি? প্রথম আমরা আলোচনা করব কার্বোহাইড্রেটের কথা। এই কার্বোহাইড্রেট কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু জল উৎপন্ন করে। এই যেটা উৎপন্ন হলো এটা হলো সব থেকে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। সব থেকে সরলতম কার্বোহাইড্রেট কে? গ্লুকোজ। সব থেকে সরলতম কার্বোহাইড্রেট কে? গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেট কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। পরীক্ষায় প্রশ্ন আসে কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু কত? মনে প্রশ্ন আসবে তোমাদের, হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু? ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে 1 গ্রাম কোনো পদার্থ থেকে বা 1 গ্রাম যে খাবারটা খেলাম সেখান থেকে কতটা এনার্জি জেনারেট হলো। সিম্পল কথা হচ্ছে কতটা এনার্জি জেনারেট হলো। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে এনার্জি জেনারেট হলো কত? এনার্জি জেনারেট হলো 4 কিলো ক্যালোরি। আমরা যে সমস্ত মেন কোর্সের যা খাবার খাই, আমাদের কাছে এখন বর্তমানে হয়ে গেছে না স্টার্টার, মেন কোর্স, এইসব কনসেপ্টগুলো এখন বর্তমানে নিশ্চয়ই শুনেছো তোমরা। তো আমরা যে সমস্ত মেন কোর্সের যে সমস্ত খাবার খাই তা সবই কম বেশি কার্বোহাইড্রেট। এবার গরিব মানুষ মেন কোর্সের খাবারে ভাত, রুটি, মুড়ি সব কার্বোহাইড্রেটের সোর্স। এবং দেখো কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালুও কম, বাজারে দামও কম, এবং আমরা কিন্তু মেনলি কার্বোহাইড্রেটটা খাই তাই তার বাজার মূল্যও কম আছে। এবার যেহেতু সেটা থেকে উৎপাদিত শক্তির পরিমাণটা কম তাই আমরা এটা বেশি পরিমাণে খেয়ে থাকি এবং আমাদের মেন সোর্স হিসাবে আমরা তাকেই ইউজ করে চলেছি। তাকে মানে কার্বোহাইড্রেটকে ইউজ করে চলেছি। তাহলে কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট ওয়াইডলি আমরা সেটাকে ইউজ করি এবং আমাদের মেন খাবারের মধ্যে সব কিছুই রয়েছে, আমরা বিভিন্ন ফর্মে তাকে পেয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে এই যে কার্বোহাইড্রেট তার সবথেকে সরলতম রূপ কোনটা? এই গ্লুকোজটা সবথেকে সরলতম রূপ। আমাদের দেহে কার্বোহাইড্রেট পরীক্ষায় প্রশ্ন আসে মানুষের বা অ্যানিমাল এবং প্ল্যান্টের দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন এবং স্টার্চ রূপে। তবে আমরা যে খাবার খাই সেই খাবার ভেঙে আলটিমেট সরল তরল গ্লুকোজে রূপান্তরিত হতে হবে। কিন্তু সরল তরল গ্লুকোজে যদি রূপান্তরিত হয় তবেই সেটা আমাদের দেহ কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। তাই খাদ্যের সবথেকে সিম্পলেস্ট রূপ, সবথেকে সরলতম অংশ সেটা কি? সবথেকে এই গ্লুকোজ হলো সবথেকে সরলতম অংশ এবং আমাদের শরীরে এই গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারে। তাই খাদ্যের সবথেকে সরলতম রূপ, আমরা যাই খাই না কেন সেই খাবার আলটিমেট সবথেকে সিম্পলেস্ট রূপে পরিণত হলে তবে আমরা তাকে অ্যাবজর্ব করতে পারবো, না হলে নয়। ঠিক আছে?
এই কার্বোহাইড্রেট দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন সেপিং ফুড। হোয়াট ইজ প্রোটিন সেপিং ফুড? এটাকে বাংলায় বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। প্রোটিন বাঁচোয়া খাদ্য। এর কারণ কি? প্রোটিন বাঁচোয়া খাদ্য মানে কি? প্রোটিন বাঁচোয়া খাদ্য মানে, দেখবে অনেকে রয়েছেন, অনেক ব্যক্তি রয়েছেন, যে সমস্ত ব্যক্তি অনেক সাধু সন্ত ব্যক্তি রয়েছেন যারা দেখবে ডিরেক্টলি অ্যানিম্যাল প্রোটিনটা খায় না। তাহলে তারা কি সুস্থ সুন্দর স্বাভাবিক নেই? বরঞ্চ তারাই আমাদের থেকে বেশি সুস্থ সুন্দর স্বাভাবিক আছেন। কি করে? অ্যাকচুয়ালি তারা এই কার্বোহাইড্রেট এবং প্রাণীজ প্রোটিন না খেয়ে উদ্ভিজ্জ প্রোটিনটা খান, এবং সেই সমস্ত ব্যক্তিবর্গের শরীরে যা এনার্জির প্রয়োজন, সেই এনার্জিটা এই যে কার্বোহাইড্রেট ওনারা খাচ্ছেন, সেই কার্বোহাইড্রেট থেকেই সেই যোগানটা ওনারা পেয়ে যান। তাই কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। তার কারণ প্রোটিনটা আর খেতে হচ্ছে না, প্রোটিন বেঁচে যাচ্ছে, এনার্জিও পেয়ে যাচ্ছে বাই টেকিং কার্বোহাইড্রেট। তাই কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন সেপিং ফুড বা প্রোটিন বাঁচোয়া খাদ্য। ওকে, তাহলে একটা খাদ্যের কম্পোনেন্ট নিয়ে আমাদের আলোচনা হলো। আমরা নেক্সট আলোচনায় আসব কি? প্রোটিন। দেখো, আমাদের প্রত্যেকের শরীরে একটা অতি প্রয়োজনীয় উপাদান হলো নাইট্রোজেন। অতি প্রয়োজনীয়, কিন্তু শুধু প্রয়োজনীয় বললে কম বলা হবে। অতি প্রয়োজনীয় উপাদান হলো নাইট্রোজেন। কিন্তু আমরা যে সমস্ত খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই খাবারের মধ্যে কিন্তু নর্মালি নাইট্রোজেন প্রেজেন্ট শুধুমাত্র প্রোটিনে থাকে। একমাত্র প্রোটিন যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন উপস্থিত আছে। ঠিক আছে? তাহলে এই যে প্রোটিন, আমাদের দেহে নাইট্রোজেনের যেটা প্রয়োজন, সেটা আমাদের কি? অ্যাকচুয়ালি গ্রোথ অ্যান্ড রিপেয়ার। আমাদের শরীরের গ্রোথ এবং কোনো জায়গায় ক্ষয়পূরণ হলো, সঠিক বৃদ্ধির জন্য এই প্রোটিন অতি প্রয়োজনীয়। এবার এই যে প্রোটিন, এই প্রোটিন আমরা জানি কিছু অ্যানিমাল প্রোটিন আছে, কিছু প্ল্যান্ট প্রোটিন আছে। অ্যানিম্যাল প্রোটিন মানে যে প্রোটিনগুলো আমরা অ্যানিম্যালের দেহ থেকে পাই, প্ল্যান্ট মানে যেগুলো আমরা উদ্ভিদের দেহ থেকে পাই। আমরা মাংস, ডিম খাচ্ছি, অ্যানিম্যাল প্রোটিন। আবার আমরা ডাল খাচ্ছি, উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে প্রাণীজ প্রোটিনও আছে, উদ্ভিজ্জ প্রোটিনও আছে। ঠিক আছে? এবার এই প্রোটিনটা আমাদের দেহে অতি প্রয়োজনীয় কেন? কারণ আমাদের দেহের অনেক কম্পাউন্ড, আমাদের দেহে যত এনজাইম আছে, যত ডাইজেস্টিভ এনজাইম আছে, সব কিছু প্রোটিন নির্মিত। আমাদের দেহের রোগ প্রতিরোধ করার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, প্রোটিন নির্মিত। আমাদের দেহে যে হিমোগ্লোবিন আছে, প্রোটিন নির্মিত। আমাদের দেহে চুল আছে, যে ক্যারোটিন আছে, ক্যারোটিন প্রোটিন, প্রোটিন নির্মিত। অর্থাৎ আমাদের দেহে প্রোটিন দ্বারা তৈরি বা প্রোটিন নির্মিত অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাই প্রোটিন আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ। অতি গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ নয়, অতি গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবং আমাদের শরীরে যে নাইট্রোজেনের প্রয়োজন, সেই নাইট্রোজেনের ডিমান্ড একমাত্র প্রোটিনই মেটাচ্ছে, আর কেউ নয়। প্রোটিনই মেটাচ্ছে একমাত্র নাইট্রোজেনের ডিমান্ড, আর কেউ মেটাতে পারছে না। এবং আমরা কি বললাম? এই প্রোটিনের উৎসগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবং প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু 4.2 ক্যালোরি। তুমি অনেক জায়গায় এটা 4.3ও পেতে পারো, ভুল কিছু নয়। 4.2 বা 4.3 কিলো ক্যালোরি। তার মানে কি? 1 গ্রাম প্রোটিন থেকে 4.3 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। আমি একটু আগে বলে এসেছি প্রোটিনের দুটো ভাগের কথা, প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। অনেক ব্যক্তি রয়েছেন যারা উদ্ভিজ্জ প্রোটিন খান শুধু, প্রাণীজ প্রোটিন কিন্তু একদমই খান না। তাদের দেহেও কিন্তু যে
শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে না, বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া হবে না, বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোনো রকম কোনো সমস্যা হবে এমন কোনো কিন্তু বিষয় নেই। সবটাই কিন্তু খুব সুন্দরভাবে সংগঠিত হবে। তার কারণ সেক্ষেত্রে তারা উদ্ভিজ্জ প্রোটিন খাচ্ছেন, কার্বোহাইড্রেট খাচ্ছেন, দেহে যা শক্তির প্রয়োজন তা মিটে যাচ্ছে। এরপরে প্রোটিন থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাক অফ প্রোটিন বা প্রোটিনের অভাব। এই প্রোটিনের অভাবে খুব মারাত্মক দুটো ব্যাধি, দুটো রোগের সৃষ্টি হয়। একটার নাম কোসিওরকোর আর একটার নাম ম্যারাসমাস। কোসিওরকোর এবং ম্যারাসমাস। দেখবে আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে যেখানে সমস্ত মানুষের কাছে এখনো সমানভাবে খাবার পৌঁছায়নি বা সঠিকভাবে খাবার পৌঁছায়নি, এই সমস্ত দেশের ক্ষেত্রে কি হয়, ম্যালনিউট্রিশন বা যেটাকে আমরা বলি অপুষ্টি, এই অপুষ্টি একটা খুব মারাত্মক সমস্যা। ম্যালনিউট্রিশন একটা বড় সমস্যা। এবার আমাদের মতো দেশে এই যেখানে প্রচুর বাচ্চা কিন্তু অপুষ্টিতে ভোগেন, এবং আমাদের দেশে অপুষ্টির মেন কারণ হচ্ছে ল্যাক অফ প্রোটিন, প্রোটিনের অভাব। এটা ম্যালনিউট্রিশনের মেন কারণ, এবং সেই অভাবের জায়গা থেকেই দুটো রোগ উঠে আসছে। একটা রোগের নাম কোসিওরকোর আর একটা রোগের নাম ম্যারাসমাস। মাইন্ড ইট, কোসিওরকোর, ম্যারাসমাস। বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি কার্বোহাইড্রেটের অভাব কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আর নেই। কার্বোহাইড্রেটের অভাব অনেকখানি মিটে গেছে, কিন্তু প্রোটিন এবং যে অভাব, সেই প্রোটিনের অভাব কিন্তু এখনো আমাদের দেশে ব্যাপকভাবে রয়েছে। এরপর হচ্ছে ফ্যাট। এই ফ্যাট আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে কার্বোহাইড্রেটের সঙ্গে ফ্যাটের ডিফারেন্সটা কোথায়? দেখো, আমরা কার্বোহাইড্রেটের জেনারেল সংকেত একটা লিখলাম, ধরো C6H12O6। দেখো এখানে সর্বদা হাইড্রোজেন এবং অক্সিজেনের যে রেশিও বা অনুপাত, সেটা কত? 12:6 সমান 2:1। এই রেশিওটা সর্বদা রয়েছে 2:1। কার ক্ষেত্রে? কার্বন এবং হাইড্রোজেনের, হাইড্রোজেন এবং অক্সিজেনের। কার কোথায়? কার্বোহাইড্রেটে। আর প্রোটিনের আর ফ্যাটের ক্ষেত্রে কিন্তু কখনোই হাইড্রোজেন এবং অক্সিজেনের এই যে রেশিও 2:1, এটা থাকবে না। এটা মেন ডিফারেন্স। যে ফ্যাটে, আবার যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে যে তোমার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের রেশিও কত, তাহলে কিন্তু 1:2। বা ফ্যাটের ক্ষেত্রে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের রেশিওটা কখনোই 1:2 থাকবে না। মনে রাখতে হবে, কিন্তু থাকবে না। এই ফ্যাট, এই যেমন চিজ, মাখন, ঘি, ডার্ক চকলেট, হোল পার্ট অফ দ্য এগ, ফ্যাটি ফিশ, নাটস, বাদাম, এগুলো হচ্ছে ফ্যাটের সোর্স। এবং আমরা যে খাবার খাই তার মধ্যে সব থেকে বেশি হাইয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু দেখা যায় এই ফ্যাটেরই। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে দেখো, যদি বলে শক্তি উৎপাদন বেশি থেকে কমে সাজাও, তাহলে সব থেকে বেশি ফ্যাট, তার থেকে কম প্রোটিন, তারপরে কে? কার্বোহাইড্রেট। 9.3, 4.3, শুধু 4। তাহলে হাইয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু ফ্যাটের, আর লোয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু কার? কার্বোহাইড্রেটের। এই জন্য দেখবে আমরা ফ্যাট খাইও কম, বেশি খাওয়ার প্রয়োজন নেই। এবার দেখবে বর্তমানে এই কথাটা আমরা প্রায়শই শুনি, ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। ডায়েটিশিয়ান
এর চার্ট তৈরি করে দেবে, সেই চার্ট মেনটেন করে আমাদেরকে খেতে হবে। এই ডায়েটিশিয়ান যে খাবারের যে চার্টটা তৈরি করে দেন, সেখানে একটা অনুপাত কিন্তু উনি খুব মারাত্মকভাবে মাথায় রাখেন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট 4:1:1। এটার মানে কি? এর মানে হচ্ছে প্রতিদিন যদি তুমি 400 গ্রাম কার্বোহাইড্রেট খাও, তাহলে তুমি 100 গ্রাম প্রোটিন এবং 100 গ্রাম ফ্যাট খেতে পারো। 4:1:1। এই রেশিওটা কিন্তু মেনটেন করতে হবে। ডেলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট কনজামশন রেশিও 4:1:1। মনে রাখতে হবে কিন্তু এটা। তাহলে এই যে তিনটে খাবারের কথা আমরা পড়ে এলাম, কি কি? এক, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই তিনটেকেই আমরা কি বলছি? দেহ সংগঠক খাদ্য। সংগঠক কেন? এটা সংগঠক কেন? সংগঠক এ কারণেই, এদের থেকে কি উৎপন্ন হয়? এদের থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে দেহ সংগঠক খাদ্য উপাদান তিনটে আমাদের আলোচনা হলো। এরপরে আমরা যেটা আলোচনা করব, দেহ সংরক্ষক খাদ্য উপাদানগুলো, অর্থাৎ মিনারেল, ভিটামিন এবং জল। ঠিক আছে? তার মধ্যে প্রথমেই আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে মিনারেল। এখন আমরা মিনারেল কোথা থেকে পাই? দেখো, মিনারেল ওই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা কি বলছি, জল এবং বলছি না, জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ। এই যে জলের দ্রবীভূত খনিজ লবণ, এরাই তো মিনারেল। তাহলে মিনারেলটা আলটিমেট স্টোরটা কে করছে? মিনারেলের আলটিমেট স্টোর করছে প্ল্যান্ট। আমরা সেই প্ল্যান্টের খাদ্য খাচ্ছি, আমাদের শরীরে মিনারেলগুলো চলে আসছে, কারণ ওই খাবারের মধ্যে মিনারেল স্টোর আছে। এবার ওই খাবার যখন আমরা খাবো, চলে আসবে। এই মিনারেলগুলো যেগুলো আমাদের বেশি প্রয়োজন, তাদেরকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। যারা কম প্রয়োজন, তাদেরকে বলা হয় মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো আর মাইক্রো, ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট। এবার এই এলিমেন্টের যে ল্যাক বা ডেফিসিয়েন্সি বা ল্যাক, এই ল্যাক থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে ক্যালসিয়ামের অভাব হলে যে রিকেট, অস্টিওম্যালেসিয়া। এই রিকেটটা হয় কাদের? চাইল্ডের। আর অস্টিওম্যালেসিয়া কাদের হয়? অ্যাডাল্টদের, একটু বয়স্কদের। ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসে ল্যাক অফ আয়রন কি রোগের সৃষ্টি হয়? অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয়। ল্যাক অফ আয়রন, অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। দেখবে এটা মেয়েদের ক্ষেত্রে প্রায়শই শোনা যায়, দেহে অ্যানিমিয়া হয়েছে, তারপরে তোমার হিমোগ্লোবিন কম। এগুলো কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই। আমাদের নর্মালি যে 14.5 এই যে হিমোগ্লোবিন এমজি প্রয়োজন, সেটা কিন্তু অনেক সময় কমে যায়। এরপর আছে আয়োডিন। আয়োডিনের অভাবে কি হয়? গয়োটার বা গলাগণ্ড রোগ, আয়োডিন। তারপরে কি আছে? পটাশিয়াম, তার অভাবে স্টেরিলিটি। এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো আমাদের কিডনির ফাংশন করতে সাহায্য করে। ক্যালসিয়াম, তার অভাব ঘটলে হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়। এই বিভিন্ন ধরনের সিনড্রোম কিন্তু এই মিনারেলের ল্যাক হলে আমাদের শরীরে সৃষ্টি হয়। তাই এই মিনারেল কিন্তু অতি প্রয়োজনীয়। কি কারণে? এর অভাব ঘটলে যেহেতু নানা রকম রোগের সৃষ্টি হয়, তাই এটা একটা অতি প্রয়োজনীয়। বারবার আমি বলছি, এই মিনারেলটা কিন্তু অতি প্রয়োজনীয়। এদের ডেফিসিয়েন্সি বা অভাবে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। ওকে, এরপরে আমরা আসবো ভিটামিনস, যাকে বাংলায় আমরা কি বলি? বাংলায় বলা হয়
খাদ্য প্রাণ। তার মানে এমন একটা খাদ্য যেখানে প্রাণ আছে। প্রাণ আছে ইন দ্য সেন্স এদের অভাব হলে আমাদের দেহে নানা রকম ডেফিসিয়েন্সি বা নানা রকম রোগের সৃষ্টি হবে। বিজ্ঞানী কসিমির ফ্রাঙ্ক প্রথমে এই ভিটামিন কথাটা দিয়েছিলেন, ব্যবহার করেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন এটা খাদ্যের মধ্যে অতি সামান্য পরিমাণ থাকবে। ভালো করে বুঝবে, এটা খাদ্যের মধ্যে অতি সামান্য পরিমাণ থেকেও শরীরে নানাভাবে প্রতিরোধ বলো, শরীরের গঠনে সাহায্য করবে। আবার এদের যদি অভাব ঘটে, এদের এমনই অভাব খাদ্যের মধ্যে প্রাণটাই চলে যাবে। তাই আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে এই ভিটামিনের উপস্থিতিটা অতি গুরুত্বপূর্ণ। দেখবে ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দেন টু টেক গ্রিন ভেজিটেবলস। হোয়াই? কেন? তার কারণ হচ্ছে এই গ্রিন ভেজিটেবলস আর গুড সোর্স অফ ভিটামিন অ্যান্ড মিনারেল। ভিটামিন অ্যান্ড মিনারেলস, ভিটামিন এবং মিনারেলের খুব ভালো সোর্স, খুব গুড সোর্স। ঠিক আছে? তো আমাদের সেই জন্য কারা 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 এই দুটোর সোর্স বললাম? গ্রিন ভেজিটেবল। এই ভিটামিনকে তার দ্রাব্যতা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। একটার নাম ফ্যাট সলিউবেল ভিটামিন বা তেলে দ্রবণীয় ভিটামিন, আর একটার নাম জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবেল ভিটামিন। এই জলে দ্রবণীয় কে কে মনে রাখবো? পাশাপাশি দুটো জলে, বাদ বাকি সব তেলে। পাশাপাশি দুটো মানে কি? বিআরসি জলে, বাদ বাকি সব তেলে। তাহলে তেলে কে কে? এ, ডি, ই, কে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এবার পরীক্ষায় কি থেকে প্রশ্ন আসে? এই যে ভিটামিনগুলো আছে এদের কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম এবং এদের ল্যাক, এই দুটো জায়গা একটু ভালো করে মনে রাখতে হবে। এদের রাসায়নিক নাম এবং এদের অভাবজনিত লক্ষণ। ঠিক আছে? এই দুটো জায়গা কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখবে ভিটামিন বি এর সঙ্গে দেখো বি কমপ্লেক্স লেখা আছে। তার কারণ কি? তার কারণ এই ভিটামিন বি যেটা আছে এর অভাব বলো বা এর অভাবজনিত কারণে বলো আমাদের শরীরে নানান রকম রোগ হয়। তাই বিভিন্ন রোগ দেখা গেছে এই ভিটামিন বি এর বিভিন্ন প্রকারের জন্য হচ্ছে। ঠিক আছে? সেই জন্য এখানে বি কমপ্লেক্স লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই জায়গা থেকে যেটা করতে হবে, এদের রাসায়নিক নাম, এদের ল্যাক মনে রাখতে হবে। চলো আসা যাক। প্রথমেই আমরা আসছি তেলে দ্রবণীয় ভিটামিন বা অয়েল সলিউবেল ভিটামিন, ভিটামিন এ। পরীক্ষায় প্রশ্ন আসে ভিটামিন এ কোথায় সংশ্লেষ ঘটে? আমাদের লিভারে সংশ্লেষ ঘটে। সায়েন্টিফিক নেম রেটিনল। এর অভাবে কি রোগের সৃষ্টি হয়? এর অভাবে আমাদের চোখের রড কোষ এবং কোন কোষে সমস্যা। এর অভাবে যে রোগটা সৃষ্টি হয় সেটা কি? এর অভাবে যে রোগ সৃষ্টি হবে দ্যাট ইজ নাইট ব্লাইন্ডনেস, রক্তাল্পতা, জেরফথ্যালমিয়া, এগুলোর সৃষ্টি হবে। ঠিক আছে? এবার পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটা একটা ভালো সোর্স ভিটামিনের? এখানে কড লিভার অয়েল আছে, হ্যালিব্যাড মাছের আছে, এই ক্যারট এগুলোতে রয়েছে, বিট, গাজর। এই গাজরটা থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসে। এই যে বিটা ক্যারোটিন, এই গাজরের মধ্যে ভিটামিন এ প্রেজেন্ট থাকে। তাহলে রাসায়নিক নাম রেটিনল। অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। ঠিক আছে? আচ্ছা, এই নাইট ব্লাইন্ডনেস বললাম বলে আর মনে পড়লো আর একটা ব্লাইন্ডনেস হয়, সেটা কিন্তু কালার ব্লাইন্ডনেস। এটা কিন্তু বর্ণান্ধতা, এটা কিন্তু জেনেটিক্যাল ডিজিজ, এটা কিন্তু জেনেটিক্যাল।
কালার ব্লাইন্ডনেস কিন্তু জেনেটিক্যাল, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে ভিটামিন ডি, ঠিক আছে, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কোল ক্যালসিফেরল, কোল ক্যালসিফেরল বা ক্যালসিফেরল। এই ভিটামিন ডি আমাদের স্কিনে সংশ্লেষ ঘটে। নর্মালি পরীক্ষায় একটা প্রশ্ন আসে, WBCS পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে নিচের কোন ভিটামিনটা আমরা যে খাবার খাই সেই ফ্রি রেডিক্যালের মধ্যে নর্মালি উপস্থিত থাকে না, থাকে না, সেটাই হচ্ছে এই ভিটামিন ডি। দেখবে বাচ্চা হলে তাকে তেল মাখিয়ে রোদে রেখে দেওয়া হয়। কেন কি রোদে রেখে দেওয়ার কারণটা কি? রোদে রেখে দেওয়ার কারণ হচ্ছে এত করে বাচ্চার দেহে ওই ত্বকে কি সংশ্লেষটা ঘটে, ভিটামিন ডি এর সংশ্লেষটা ভালো করে ঘটে, এ কারণেই তাকে রোদে রেখে দেওয়া হয়। তাহলে কোথায় সংশ্লেষ ঘটে? স্কিনে, ত্বকে সংশ্লেষ ঘটে। কার? ভিটামিন ডি। নর্মালি কি বললাম, খাদ্যের মধ্যে থাকে না। পরীক্ষার প্রশ্ন, এর ডেফিসিয়েন্সি বা এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়, এবং একটু বড় হলে অস্ট্রিওম্যালেসিয়া। অস্ট্রিওম্যালেসিয়া রোগের সৃষ্টি হয় ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে। এবার নর্মালি আমরা কিছু কিছু খাবারের মধ্যে সে অল্প স্বল্প ভিটামিন ডি থাকতে পারে, বাট এই ভিটামিন ডি নর্মালি কিন্তু খাবারের মধ্যে থাকার কথা নয় বা নেই। এরপর আছে ভিটামিন ই, এটাও কিন্তু একটা অয়েল সলিউবেল বা তেলে দ্রবণীয়, যার রাসায়নিক নাম টোকোফেরল। মনে রাখতে হবে রাসায়নিক নাম টোকোফেরল, রাসায়নিক নাম টোকোফেরল। ওকে, তো এইবার এই যে বিষয়গুলো আমরা জানবো কি, ই বেস্ট সোর্স অফ ভিটামিন ই, দ্যাট ইজ গ্রিন ভেজিটেবলস। WBCS এর প্রশ্ন যে বেস্ট সোর্স অফ ভিটামিন ই, দেখবে গাইনোকোলজিস্টের কাছে মহিলারা গেলেই প্রথমেই সাজেস্ট করে দেবে টু টেক গ্রিন ভেজিটেবলস, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান। কেন? এই ভিটামিন ই এর অভাব হলে মেয়েদের দেহে নানা রকম সেক্সুয়াল হরমোনের ক্ষরণে সমস্যা হয়, এবং এই ক্ষরণের সমস্যা এমন একটা লেভেলে উঠে যেতে পারে যার জন্য বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি পর্যন্ত সৃষ্টি হতে পারে। সেই জন্য এই যে ভিটামিন ই গ্রিন ভেজিটেবলসে খাওয়া অতি প্রয়োজনীয়। শুধু প্রয়োজনীয় বললে ছোট হবে, অতি প্রয়োজনীয়, ঠিক আছে। তাহলে ভিটামিন ই সোর্সগুলো দেওয়া আছে, এগ, মিল্ক, ফিশ, মিট, বাট এই কর্ন, গ্রিন ভেজিটেবল, দিস ইজ দ্য কি বললাম, বেস্ট সোর্স, সব থেকে ভালো উৎস। এরপর হচ্ছে ভিটামিন কে, এটাও কিন্তু একটা তেলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন কে এটাও কিন্তু এ ডি ই কে যেমন আমরা আলোচনা করলাম ঠিক তেমনই এটাও একটা তেলে দ্রবণীয় ভিটামিন, যার সায়েন্টিফিক নেম ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন। এর অভাবে কি রোগের সৃষ্টি হয়? ভিটামিন কে এর অভাবে ব্লাড কোয়াগুলেশন ডিলে, বাংলায় হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চন মানে কি? ধরো আমাদের দেহে কোথাও একটা কেটে গেল, ছড়ে গেল, রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3 থেকে 7 মিনিট। এবার যদি এর অভাব ঘটে তাহলে এই রক্তটা জমাট বাঁধতে চাইবে না, আর রক্ত যদি জমাট বাঁধতে না চায় দেহে তো সব রক্ত বেরিয়ে যাবে, দেহে তো রক্ত শূন্য হয়, মানুষ মারা যাবে। তাই ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চনে কে সাহায্য করে? রক্ততঞ্চনে ভিটামিন কে সাহায্য করে। ফাইলোকুইনিন তেলে দ্রবণীয় একটা ভিটামিন। পরীক্ষার প্রশ্ন, এটা একমাত্র ভিটামিন যেটা ইস্চেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া সংশ্লেষ ঘটাতে পারে। সংকেত হচ্ছে ই কোলাই। ইস্চেরেসিয়া কোলাই ব্যাকটেরিয়া এর সংশ্লেষ ঘটাতে পারে, ভিটামিন কে এর সংশ্লেষ ঘটাতে পারে, বলা ভালো সংশ্লেষ ঘটায়, ঠিক আছে। তাহলে একমাত্র ব্যাকটেরিয়া যেটা কে সংশ্লেষ ঘটায়
এই জন্য একমাত্র ভিটামিন যেটা তোমার ব্যাকটেরিয়া সংশ্লেষ ঘটাতে পারে, দ্যাট ইজ ভিটামিন কে। এরপর আমরা যে জায়গাটায় আসব সেই সমস্ত ভিটামিনদের কথায় যারা জলে দ্রবণীয়। জলে দ্রবণীয়তে প্রথম নামটাই দেওয়া আছে ভিটামিন সি, যার সায়েন্টিফিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড। যে সমস্ত ফল তুমি খাবে, তুমি ফল খেলে, সবজি যদিও পাও তাও খেতে পারো, সবজির মধ্যে অবশ্যই পাবে না, যেখানেই তোমার টক ফিলটা আসবে সেখানেই কম বেশি ভিটামিন সি আছে। এর পরীক্ষার প্রশ্ন, বাতাস, হিট বা ওয়াটার এর সংস্পর্শে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি নষ্ট হয়ে যায়। অনেকে আছে দেখবে সকালবেলা গরম জলে লেবু চিপে খাবে, তাহলে গরম জলে লেবু চিপে খাচ্ছে বলে রোগা হব। লেবু গরম জলে যদি খাও তাহলে সেখানে তুমি যেটা খাওয়ার জন্য যেটা রোগা হতে চাইছো, জান বলে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট নাকি আছে, তবে লেবুর যে অ্যাসিডিক যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকখানি কমে যাচ্ছে। মানে অ্যাসিডের যে ধর্মটা আছে, তার কারণ এই ভিটামিন সি আমাদের যেটা বাড়ায় ইমিউনিটি পাওয়ার বা অনাক্রমতা, এই অনাক্রমতা বাড়াতে সাহায্য করে। একটা গল্প শোনা যায়। ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি মোরারজি দেশাই, এই ভদ্রলোকের নাকি এত ইমিউনিটি পাওয়ার ছিল, ওনাকে নাকি শোনা যায় কোনোদিনও হসপিটালাইজড হতে হয়নি, এত ওনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং ছিল। তার কারণ পরীক্ষা আবার একটা প্রশ্ন আসে, আমাদের মূত্রের মধ্যে কোন ভিটামিন মিনস ইউরিন, কোন ভিটামিন প্রেজেন্ট থাকে? ভিটামিন সি প্রেজেন্ট থাকে। তো ওনার মতে উনি যেটা গল্পটা শোনা যায়, তো উনি ওনার সকালের যে ফার্স্ট ইউরিন, সেই ফার্স্ট ইউরিনের ওপরের মানে থিতিয়ে রেখে দেওয়া হলো ওপরের যে পার্টটা, সেটা উনি খেতেন। তার ফলে ওখান থেকে ভিটামিন সি তার দেহে আসতো, এবং যেহেতু ভিটামিন সিটাই বেস্ট সোর্স হচ্ছে ইউরিন, তাই ওনার দেহের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি ছিল, অনাক্রমণ যে ক্ষমতা সেটা অনেক বেশি ছিল, এবং এই জন্য তিনি কোনোদিনও তেমন রোগে আক্রান্তই হননি। কে? মোরারজি দেশাই। এবার এটা কিন্তু তাপের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা কি বললাম, যেখান থেকেই আমরা টক জাতীয় যা কিছু খাচ্ছি সেখানেই ভিটামিন সি আছে। এর অভাবে দাঁতের গঠন, দাঁতের গোড়া ফোলা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। বা সবথেকে বড় দাঁতের সমস্যা, দ্যাট ইজ স্কারভি পর্যন্ত সৃষ্টি হতে পারে ল্যাক অফ ভিটামিন সি। ওকে, আর ভিটামিন সি কি করছে? আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে সাহায্য করছে। ওকে, এরপরে লাস্ট অফ অল আছে বি কমপ্লেক্স। এই বি কমপ্লেক্স থেকে আমরা মনে রাখবো B1, B2, B3, B5, B12, বাকিগুলো পড়বো না। আমাদের পরীক্ষার জন্য এই 5 জনকে লাগবে। এই 5 জনার কি কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম, এবং এই 5 জনার ল্যাক বা অভাবজনিত লক্ষণ। কি কি লাগবে? ল্যাক বা অভাবজনিত লক্ষণ এবং এই 5 জনার কেমিক্যাল নেম। প্রথমেই দেখো B1 দেওয়া আছে, থিয়ামিন, যার অভাবে এই যে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ডার্মেটিস, এগুলো সৃষ্টি হয়ে থাকে, বেরি রোগের সৃষ্টি হয় এর অভাবে। B2 সায়েন্টিফিক নেম রাইবোফ্লাভিন, দেখো ড্রাই স্কিন, হেয়ার ফল সৃষ্টি হয়। B3 বায়োটিন, পেলেগ্রা রোগের সৃষ্টি হয়। আর কিছু পড়বো না, শুধু এই দুটো জিনিসই পড়বো। B5 প্যান্টাথেনিক অ্যাসিড, ডার্মেটিস। B12টা খুব গুরুত্বপূর্ণ। B12 সায়েন্টিফিক নেম সায়ানোকোবালামিন। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট উপস্থিত? এই সায়ানোকোবালামিন। পরীক্ষায় প্রশ্ন আসে বিশুদ্ধ বৃষ্টির জলে
কোন ভিটামিন উপস্থিত থাকতো? এখন তো আর বৃষ্টির জল বিশুদ্ধ নাই, এখন বৃষ্টির জলে অ্যাসিড রেন শুরু হয়েছে। যতদিন বৃষ্টির জলটা খুব ফ্রেশ, যতদিন পরীক্ষায় প্রশ্ন আসতো যে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, আমরা এখন পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার বলতে বুঝি কেন্ট দেতা হ্যাঁ সর্বশুদ্ধ পানি, হেমা মালিনী র্যাড। ততদিন নয়, যবে বলা হতো বৃষ্টির জল সবথেকে বিশুদ্ধ ছিল, এই বৃষ্টির জলে B12 উপস্থিত থাকতো। এই B12 মিনস সায়ানোকোবালামিন। ঠিক আছে, এই B12 এর মধ্যে কি আছে? কোবাল্ট আয়ন উপস্থিত রয়েছে, এটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তো এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয় ভিটামিন B12 এর অভাবে। তাহলে B1, B2, B3, B5, B12, B1, B2, B3, B5, B12, এই কটাই আমরা পড়ব। কি কি পড়ব? রাসায়নিক নাম পড়ব এবং এদের অভাবজনিত লক্ষণটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ, মানে আমাদের অভাবজনিত লক্ষণটাও পড়তে হবে। ওকে, এরপর আমাদের অল্প করে আছে যে জায়গাটা, খুব বেশি আমি এখানে দিইনি। আচ্ছা, এই ভিটামিন পি এর সায়েন্টিফিক নেম আর অভাবজনিত লক্ষণ, আর ভিটামিন এম সায়েন্টিফিক নেম ফলিক অ্যাসিড, এর অভাবজনিত লক্ষণটা একটু মনে রেখো। আচ্ছা, এরপর আছে এনজাইম। আমি এনজাইম এখানে বেশি দিইনি, কারণ আমরা এর পরে যেটা আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের আলোচনায় আবার এনজাইমটা খুব ভালোভাবে উঠে আসবে। এই এনজাইম আমাদের দেহে সনাল গ্রন্থি, সনাল মানে কি? যে সমস্ত গ্রন্থিতে ডাক্ট বা নালী আছে তাদেরকে বলা হয় সনাল গ্রন্থি। আর অনাল গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থিতে ডাক্ট বা নালী উপস্থিত নাই। এবার আমাদের দেহে যত ডাইজেস্টিভ এনজাইম, সমস্ত ডাইজেস্টিভ এনজাইমগুলো খরিত হয় কোনো না কোনো সনাল গ্রন্থি থেকে। আমরা পরের চপটাতেই ওটা আলোচনা করব। স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, প্যানক্রিয়েট গ্ল্যান্ড, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ড থেকে যে সমস্ত এনজাইমগুলো খরিত হয়, সেই সমস্ত এনজাইমগুলোর মেন কাজ হচ্ছে কি? হেল্পস ইন ডাইজেশন বা পুষ্টিতে সাহায্য করে। যেমন স্যালিভারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় স্যালাইভা বা লালারস। এই স্যালিভারি গ্ল্যান্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, স্যালিভারি অ্যামাইলেজ যে এনজাইমটা আছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়, সে প্রোটিন জাতীয় খাবার পরিপাক করতে সাহায্য করে। প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, কারণ এখান থেকে বোথ এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ হরমোন দুটোই খরিত হয়, সেই জন্য একে মিশ্র গ্রন্থি আমরা বলে থাকি। ওকে, এরপর আছে মেটাবলিজম বা বিপাক। এই বিপাককে দুটো কথা বলা আছে, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। একটার নাম উপচিতি বিপাক, আর একটার নাম অপচিতি বিপাক। উপচিতি বিপাক মানে কি? ওই যে বলে এলাম, যে বিপাকে আমাদের ড্রাই ওয়েট বৃদ্ধি পায়। তুমি এখন খাবার খেলে তোমার শরীরটা ভারী ভারী হয়ে গেল, উপচিতি বিপাক। তুমি খাবার খেলে শরীরটা ভারী লাগবে না, কিন্তু তোমার কি আদতে ওয়েট বেড়েছে? না। তোমার খাবার খাওয়ার আগে যে ওয়েট ছিল, খাবার খাওয়ার পরে কি 5 কেজি বেড়েছে? না, তবুই মনে হবে শরীরটা ভারী ভারী হয়ে গেল, উপচিতি। অপচিতি, তুমি সকালে টয়লেট গেলে শরীরটা হালকা হয়ে গেল, হালকা হয়ে গেল মানে কি তোমার ওজনটা কমে গেল? কমেনি, তবু আমাদের আপাত ওজনের হ্রাস বা বৃদ্ধি, এই আপাত ওজনের যে হ্রাস বৃদ্ধি ঘটছে এটাই উপচিতি আর অপচিতি। যেখানে আপাত ওজনের বৃদ্ধি ঘটছে তাকে আমরা বলছি অ্যানাবলিজম বা উপচিতি বিপাক, যেখানে হ্রাস ঘটছে তাকে আমরা বলছি অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। উল্টোপাল্টা করলে চলবে না কিন্তু। এবার আমাকে কোনো একটা কিছু বলে দিল, যেমন ধরো তোমাকে বলে দিল নিউট্রিশন, এটা অ্যানাবলিজম না ক্যাটাবলিজম নাকি বোথ নাকি নান। তোমাকে বলে দিল এক্সক্রিয়েশন বা রেচন, এটা অ্যানাবলিজম নাকি ক্যাটাবলিজম নাকি বোথ নাকি নান। তোমাকে বলে দিল বিভিন্ন বলে দিতে পারে,
রেসপিরেশন বা শ্বসন, এটা উপচিতি না অপচিতি? রেসপিরেশন কিন্তু অপচিতি বিপাক, কারণ রেসপিরেশনে কি ঘটে? রেসপিরেশনে যেটা ঘটে সেটা হচ্ছে খাদ্যবস্তু এটা ভেঙে গেল, সেটা ভেঙে গেল এবং সেখান থেকে ভেঙে গিয়ে আমরা সে শক্তির যোগানটা পেলাম, এটাও অপচিতি। তাহলে উপচিতি না অপচিতি এটা বুঝতে হবে। আর লাস্ট দেওয়া আছে কতকগুলো মেটাবলিক সমস্যা, যে রোগগুলো আমরা আলোচনা করে এলাম, অর্থাৎ বিভিন্ন কিছুর ল্যাগ বা অভাবে আমাদের শরীরে যে সমস্ত রোগের সৃষ্টি হয়, যে সমস্ত রোগগুলো হয় সেগুলো। ওকে, তাহলে এই হলো অ্যানিম্যাল নিউট্রিশন, বা আমরা যেটা আলোচনা আজকে শুরু করেছিলাম, আমাদের যে নিউট্রিশন, আমরা কি, আমরা কিন্তু পরভোজী, আমরা পরকে ভোজন করে বেঁচে থাকি, আমরা নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করতে পারি না। তাই অ্যানিম্যাল নিউট্রিশন হেটারোট্রপিক নিউট্রিশন, হেটারোট্রপিক নিউট্রিশন। তার সঙ্গে সঙ্গে আমরা ফুডের মধ্যে আমরা যে কম্পোনেন্টগুলো থাকে 6টা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ আলোচনা করলাম। এর মধ্যে প্রথমে যে 3টে ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরা এনার্জি প্রস্তুত করে বলে এদের বলা হয় দেহ সংগঠক খাদ্য উপাদান, আর বাকি 3টেকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য উপাদান, কারণ এদের অভাবে আমাদের শরীরে নানা রকমের রোগের সৃষ্টি হয়। তাহলে এই হলো অ্যানিম্যাল নিউট্রিশন বা হেটারোট্রপিক নিউট্রিশন, যেখানে আমরা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারি না, খাদ্যের জন্য আমাদেরকে উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়, প্ল্যান্ট ডিপেন্ডেন্ট। আমরা কি? আমরা প্ল্যান্ট ডিপেন্ডেন্ট। ওকে, এরপর আমাদের এই যে খাদ্য খাবার আমরা খেলাম, সেই খাদ্য খাবার যা কিছু খেলাম, সেই খাদ্য খাবার যে সিস্টেমের মাধ্যমে আমাদের পরিপাক হয়, সেই সিস্টেমটার নাম হচ্ছে পরিপাক সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমরা পরের টপিকটাতেই আলোচনা করব। আর ওই ডাইজেস্টিভ সিস্টেম আলোচনা করার পরেই আমাদের এই যে পুষ্টি সংক্রান্ত যে টোটাল আলোচনা রয়েছে, আমি বলেছিলাম প্ল্যান্ট নিউট্রিশন, অ্যানিম্যাল নিউট্রিশন, ফুড, মিনারেল, ভিটামিন, ডাইজেস্টিভ সিস্টেম, এই টোটালটা পড়লে আমাদের বায়োলজির একটা বিস্তৃত অংশ কভার হয়ে যাবে। আশা করি প্রথমে পড়িয়েছি প্ল্যান্ট নিউট্রিশন, দ্বিতীয় ক্লাসের অ্যানিম্যাল নিউট্রিশন, ফুড, মিনারেল, ভিটামিন, বুঝতে কারোর সমস্যা নেই। এগুলো যদি বোঝা যায় তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা সহজ হয়ে যায়, এবং ডাইজেস্টিভ সিস্টেম পড়লে, কমপ্লিট করলে আমাদের সম্পূর্ণ পুষ্টির চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে। এর পরের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় থাকবে আমাদের পৌষ্টিক তন্ত্র, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যে সিস্টেমে আমরা জানবো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা যা কিছু খাচ্ছি কোথায়, কিভাবে তা পরিপাক হচ্ছে, পরিপাক হয়ে তা কী উৎপন্ন হচ্ছে, আমাদের দেহের কোন অংশে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের শোষণ ঘটছে, সব কিছু। এবং আজকে দেখবে আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের যে আলোচনা করলাম, এখানে কিন্তু আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অন্যান্য বিস্তৃত কোনো আলোচনা ছিল না। আজকে শুধুমাত্র এটুকুনিই ছিল আমাদের পুষ্টিতে তাদের গুরুত্ব। এরপরে আর একটা চ্যাপ্টার বায়োলজিতে আছে যার নাম বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন। সেই জৈব রসায়নটায় গিয়ে আমরা তাদের ক্লাসিফিকেশন, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলোর আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো। আজকের আলোচনা এখানেই শেষ। থ্যাংক ইউ। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। চলো ভালো থেকো। থ্যাংক ইউ।